প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া এপিসোড নাম্বার 4-এ। সিজন 2 এর প্রথম 3টি এপিসোড এখন পর্যন্ত যারা দেখেননি, এখনই চ্যানেলে গিয়ে সেই এপিসোডগুলো দেখে আসতে পারেন। সিজন 1 যারা দেখেননি তারা হয়তো এই গল্পের অনেক কিছুই বুঝতে পারবেন না, সেহেতু যারা নতুন দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব দ্য মেগাবক্স চ্যানেলে গিয়ে সেইখানে সিজন 1টা দেখে আসবেন, কারণ সিজন 1 এর সাথে সিজন 2 কানেক্টেড। আর আজকের ঘটনায় কি কি আমরা জানবো সেটা আমরা পুরো ভিডিও শুনলে বুঝতে পারবো। আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে আছি, আপনারা শুনছেন দ্য মেগাবক্স প্রাইম এবং জিনের দুনিয়া সিজন 2 এপিসোড নাম্বার 4। ধন্যবাদ এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। তাহলে বেশি কথা না বলে চলুন আমরা সরাসরি গল্পের পরবর্তী অংশে চলে যাই। আজকে থেকে প্রায় কয়েক বছর আগের ঘটনা, যখন কুরুলুস রাজ্য শয়তানের হাত থেকে বাঁচিয়েছিল ইকবাল। সেদিন পুরো রাজ্য জুড়ে একটা শোকের মাতম বয়ে গিয়েছিল, কারণ রাজা কুরুলুস সেদিন মারা গিয়েছিল এবং পুরো সিংহাসন ছিল খালি, শূন্য। তখন ইকবাল এসে সেই সিংহাসনটাকে পূর্ণ করেছিল। ইকবাল আসার পরে পুরো জিন বিশ্ব যেন ফুলে ফেঁপে উঠেছিল একটা অন্যরকম সুখ এবং সমৃদ্ধিতে। যুদ্ধ পরবর্তী সময়ে ইকবাল ব্রাজিলের এই জঙ্গলের দিকে ভিজিট করতে এসেছিল শয়তানদের আস্তানা এবং ডেরাকে ধ্বংস করতে। কারণ হচ্ছে তাদেরকে পুরোপুরি ধ্বংস করাটা খুব বেশি জরুরি। সর্দার ক্যান্টিলিয়া তখন পালিয়ে এসেছিল, সেটা ইকবাল খুব ভালোভাবেই জানত। আর ইকবালের উদ্দেশ্য ছিল ক্যান্টিলিয়াকে যে কোনোভাবে খুঁজে কারাগারে বন্দি করা, কারণ ক্যান্টিলিয়াকে যদি খুঁজে বের করা না হয় তাহলে সে হয়তো আবার ধ্বংসযজ্ঞ চালাতে পারে, সেটা এখন হোক বা 100 বছর পরে হোক। ক্যান্টিলিয়া খুব খারাপ একজন জিন, যে কিনা আবার শূন্য গোছাতে পারে। ইকবাল সেদিন এসে ব্রাজিলের সেই আস্তানায় প্রবেশ করেছিল, যে আস্তানা একসময় ইকবাল লন্ডভন্ড করেছিল। সেখানে কাউকেই সে দেখতে পায়নি, কারণ কেউ তখন সেখানে ছিলই না। সমস্ত জিন প্রায় মারা যাওয়ার কাতারে ছিল। ইকবাল 7টা রাজ্যের প্রত্যেকটা জায়গায় গিয়েছে। 2টা রাজ্য যেখানে মাফতা থাকে সেখানে প্রথমবার যাওয়ার পরে মাফতা তার কাছে স্যারেন্ডার করেছিল এবং স্যারেন্ডার করে তার রাজ্যের আন্ডারে মাফতা ছিল। মাফতা শুরুতে খুবই খারাপ জিন ছিল এবং তাদের রাজ্যে সব দুর্নীতি, অপকর্ম এসব কিছু চলত। কিন্তু পরবর্তীতে ইকবালের ছায়া যখন মাফতা এবং তার পাশের নাড়ু রাজ্যে পড়ল, তখন তারা যেন একদম ভালো জিন হয়ে উঠল। ইকবাল আসার পর থেকেই প্রায় 7টা রাজ্যের সমস্ত জিনেরা খুবই ভালোভাবে দিন কাটাতে লাগলো। কিন্তু সমস্যা শুরু হলো তখন থেকে, যখন প্রায় 4টা রাজ্যেও একসঙ্গেই নিভে গেল। এমনটা কেন হলো ইকবাল বুঝতে পারল না। ইকবাল তার কয়েকদিন পরেই সেই 7টা রাজ্যে গিয়ে তাদেরকে খোঁজ করলো, কিন্তু হঠাৎ করেই এই 7টা রাজ্যের লাখ লাখ জিন কিভাবে উধাও হয়ে গেল সেটাই ইকবালের মাথায় কিছু ঢুকছিল না। কারণ হচ্ছে একটা এলাকা থেকে বা এই বিশ্বের মাটি থেকে, মানচিত্র থেকে জিনগুলো হঠাৎ করেই গায়েব কিভাবে হয়ে যায় সেটাই ইকবাল কোনোভাবেই বুঝতে পারছে না। তারপর ইকবালের কাছে হানিফা খবর নিয়ে আসলো, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে একটা খারাপ খবর আপনাকে বলার আছে। ইকবাল তখন বলেছিল, কি ধরনের খারাপ খবর? তখন হানিফা জানায়, অধিকাংশ জিনই নর্থ, সাউথ, উত্তর, দক্ষিণ এরা আপনার রাজত্বে থাকতে চায় না, যার কারণে তারা তাদের ওস্তাদের জন্য অপেক্ষা করছে। ক্যান্টিলিয়া বেঁচে আছে সেটা তারা জানতে পেরেছে। তারা তো জেনেছিল যে হয়তো তাদের সর্দার সবাই মারা গিয়েছে, কিন্তু তারা তো মারা যায়নি, তারা তখনও জীবিত আছে এবং তখনও সর্দার ক্যান্টিলিয়া নিশ্চয়ই ব্রাজিলের কোনো জঙ্গলে লুকিয়েছিল। এটা জানার পর থেকেই অধিকাংশ জিনেরা তারা গা ঢাকা দিয়েছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে গিয়ে জিনেদের কিছু স্লিপিং চেম্বার আছে, যেখানে তারা মূলত লুকানোর জন্য ব্যবহার করে, শত শত বছর ধরে লুকিয়ে থাকে যদি কোনো বিপদ হয়। সাধারণত এই ধরনের সিস্টেম আমাদের এখানেও আছে, কিন্তু আমরা কখনো প্রয়োগ করিনি, কারণ আমাদের কখনো প্রয়োজনই পড়েনি। ইকবাল তখন বলল, স্লিপিং চেম্বারগুলো কাজ করে কিভাবে সেটা জানো নাকি? আর ওরা কোথায় আছে সেসব বিষয়ে কোনো জ্ঞান আছে তোমার? হানিফা তখন বলল, ওরা ব্রাজিলের জঙ্গলের একদম ডিপ ফরেস্টে থাকে এবং একটা বিশেষ ধরনের গাছ থাকে। সেই গাছের শেকড়ের সঙ্গে প্রত্যেকটা স্লিপিং চেম্বারগুলো কানেক্টেড এবং সেই গাছই ওদেরকে বাঁচিয়ে রাখে। সেই গাছগুলো কোথায় সেটা আমরা জানি না, তবে ব্রাজিলের সমস্ত জঙ্গল খুঁজতে হবে। তবে একটা গাছ পেয়ে গেলে বাকি সবগুলো পাওয়া কোনো বিষয় হবে না। সেই গাছগুলো পাওয়াটা খুবই দুষ্কর, আর ব্রাজিলের ওই স্থানটাতে যাওয়াটা খুব বেশি কষ্টকর হয়ে যাবে,
কারণ ওইখানে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার থাকে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ওইখানে গেলে সূর্যের আলো মাটিতে একদমই পড়ে না, খুবই ঘন ডিপ ফরেস্ট। তারপর ইকবাল বলল কি যে, আচ্ছা দর্পির সেই প্রোডাকশন হাউস কি বন্ধ করা হয়েছে? হানিফা তখন বলল, না, সেখানে এখনও দর্পিরা রয়েছে, তবে সেখানের স্লিপিং চেম্বারগুলো আমি দেখে এসেছি। অধিকাংশই দর্পিকে স্লিপিং চেম্বারে রাখা হয়েছে, তবে সেখানে খুব বেশি নেই, অল্প সংখ্যক দর্পি আছে। সেখানে যেতে হলে অবশ্যই সৈন্য সামন্ত নিয়ে যেতে হবে। সেদিন ইকবাল, হানিফা এবং কিছু সৈন্য সেই প্রোডাকশন হাউসে যাওয়ার পরে দেখে অসংখ্য দর্পি সেখানে ছিল এবং সেখানে স্লিপিং চেম্বারগুলো যেগুলো উপরে ছিল, সমস্ত স্লিপিং চেম্বারগুলো তারা সেখান থেকে তুলে নিয়ে এসেছিল এবং সমস্ত দর্পিগুলোকে তাদের কারাগারে বন্দি করেছিল। ইকবাল ভেবেছিল সব কিছুই যেন তার হাতের নাগালে রয়েছে, কিন্তু তার মাথায় সবসময় একটা চিন্তা ছিল যে এত সংখ্যক জিন যারা কিনা তার রাজ্যের অধীনে এতদিন বসবাস করত, তারা হঠাৎ করেই কোন স্লিপিং চেম্বারে গায়েব হয়ে গেল। এরপর অনেক দিন ধরে তাদেরকে খোঁজা হয়েছে, কিন্তু তাদের আশেপাশে কোথাও সন্ধান পাওয়া যায়নি। ইকবাল হয়তো ভেবেছিল সমস্ত দর্পিকে সে সেখানে নিয়ে এসেছে তার কাছে এবং সেখানে এনে সে তাদেরকে বন্দি করেছে, কিন্তু আসল বিষয় তো আলকিস এবং মেফো করেছে। সেটা হচ্ছে আলকিস এবং ক্যান্টিলিয়া জানতো যে তারা হয়তো নিশ্চিত পরাস্ত হবে, কারণ ইকবাল সাধারণ কোনো মানুষ যে নয় সেটা বোঝা যাচ্ছিল। তবে তারা ধরে রেখেছিল যে পরাস্ত হবে, সেটা ভেবেই তারা ব্যাকআপ দর্পিগুলো এই স্লিপিং চেম্বারে একদম আন্ডারগ্রাউন্ডে রেখে দিয়েছিল, যেটা কিনা খুব গোপনভাবে নিচে রাখা। এখানে এখনও কয়েক হাজার দর্পি স্লিপিং চেম্বারে বন্দি করা আছে। সেদিন হানিফা এবং ইকবাল এই বিষয়গুলো লক্ষ্য করেনি একদমই। যদি লক্ষ্য করতো তাহলে হয়তো এই বিপদ ঘনিয়ে আসতো না। তারপর কেটে গিয়েছে অসংখ্য বছর। ইকবালের রাজ্য শাসন ভারের কয়েক বছর কেটে গিয়েছে, সময় পরিবর্তন হয়েছে, কোনো কিছুই এখন আগের মতো নেই। সর্দার সলেমান ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে তাকালো। পুরো রাজ্য একদম থমথমে হয়ে আছে তার ভয়ে। সে যা বলবে তাই হবে এখন। পুরো অর্ধেক বিশ্বের রাজা সে এখন। তার মধ্যে কোনো প্রকার অনুশোচনা বা কোনো কিছুই নেই, তার মধ্যে শুধুমাত্র দাম্ভিকতা। সে যে বিশ্বাসঘাতকতা করে রাজ্য দখল করেছে সেটা তার মধ্যে একদমই দেখা যায় না। মন্ত্রী তখন এসে বললেন কি যে, মহারাজ আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ভেতরে চলুন, রাজ্য সভা শুরু করতে হবে। তখন সর্দার সলেমান বললেন কি যে, রাজ্যসভা তো শুরু করব, তবে আমাকে একটু ইকবালের কাছে যেতে হবে, চলো। তারপর মন্ত্রী এবং সেনাপতি এবং সলেমান তিনজনে মিলে নিচে গেলেন। অন্ধকারচ্ছন্ন একটা রুম, সেখানের একটা কারাগার, সেখানে ইকবাল চুপচাপভাবে বসে আছে। সর্দার সলেমান আসার সঙ্গে সঙ্গে ইকবাল বুঝতে পারলেন। তখন ইকবালকে সে বলল কি যে, কি ব্যাপার ইকবাল, কেমন আছো? ইকবাল তখন বলল কি যে, কেমন রেখেছেন আপনি? সেমনই আছি, তবে আপনার মতো বিশ্বাসঘাতক কেউ যেন এই পৃথিবীতে না হোক। যুগে যুগে যতবারই কোনো সম্রাটের পতন হয়েছে তখনই তার পেছনে বিশ্বাসঘাতকতার হাত ছিল। নবাব সিরাজউদ্দৌলার পতনের পেছনে যেমন মীর জাফরের হাত রয়েছে, তেমন আপনারও ছিল। তবে সমস্যা হচ্ছে কি, আপনি আগে থেকেই এগুলো অনুকূলে এনেছেন আমাকে ব্যবহার করে। সর্দার কুরুলুস যদি এই বিষয়গুলো জানতে পারত তাহলে সেদিনই হয়তো আপনাকে মেরে ফেলত। তখন সলেমান অট্ট হাসিতে ফেটে পড়ল। কারণ হচ্ছে এখন রাজ্য তার দখলে এসে যা ইচ্ছে তাই করতে পারবে। কে কি বলল, কে কি করলো, সেসব বিষয় নিয়ে তার মাথা ব্যথা নেই। রাজা সুলেমান বলল, তুই সারা জীবনই এই কারাগারে বন্দী থাকবি, এত কথা বলে তো লাভ নেই, তাই না? থাক এখানে বন্দী। তোর সমস্ত কিছু একদম পঙ্গু করে ফেলেছি। তুই তো ভেবেছিলি একজন মানুষ হয়ে সমস্ত জিনরাজ্য শাসন করবি, এত বড় সাহস তোর, তাই না? আর সেটা আমি বসে বসে দেখব, এমনটা ভাবলি কি করে? তুই সামান্য একজন মানুষ হয়ে আমাদেরকে শাসন করবি? তবে ইকবাল যে সঠিকভাবে শাসন করছিল সেটা সমস্ত জিনেরা বুঝেছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে সর্দার সুলেমান। তারপর সেখান থেকে তারা চলে গেল এবং বলল কি যে, থাক তুই এই অন্ধকার কারাগারে। ইকবাল তখন বলল, এই ভুলের শাস্তি তুই একদিন পাবি এবং দেখবি একদিন তোর পতন ঘটবে এবং একদিন আমি বেরিয়ে আসব। সলেমান তখন রেগে গেল, বলল কি যে, সেটা কোনোদিনই হবে না, তোর স্বপ্নে। সলেমান তার রাজসভায় চলে আসলেন। এসে বললেন, মন্ত্রী বলো, রাজ্যের কি অবস্থা? এবং চারিপাশে তখন একজন দূত ভেতরে প্রবেশ করলেন। বললেন কি যে, মহারাজ খবর আছে। সর্দার সলেমান বললেন, কি খবর? বললেন কি যে, ক্যান্টিলিয়া এখনো বেঁচে আছে এবং সে আমাদের সঙ্গে শান্তি সমঝোতা করতে চায়।
তখন সর্দার সুলেমান প্রচণ্ড গতিতে হেসে দিলেন, হো হো করে হাসতে লাগলেন। বললেন কি যে আমাদের সঙ্গে শান্তি সম্ভাবনা? আর তার কি আছে যে সে শান্তি সভা করবে? তার কি কিছু আছে? সে তো মারা যাওয়ার মতো অবস্থা। আজ এত বছর পরে তার কি হলো বুঝলাম না। সে হঠাৎ করেই উঠে এসে শান্তি সভা করতে চায়। তখন দূত বললেন কি যে মহারাজ, বিষয়টা অনেক গম্ভীর। কারণ হচ্ছে সর্দার ক্যান্টিলিয়ার হাতে এখনো কয়েক লাখ জিনের বহর আছে। তারা শূন্য সমন্ত গোছাচ্ছে। আমাদের কি করা উচিত হবে? তাদের সঙ্গে হাত মেলানো উচিত হবে, নাকি তাদেরকে আবার প্রতিহত করা উচিত হবে? আপনার কি মনে হয়? সর্দার সুলেমান তখন আবার রেগে গেলেন। বললেন কি যে আমি পুরো অর্ধেক বিশ্ব নয়, পুরো বিশ্বের জিনেদের রাজা এখন, আর আমাকে এসে জ্ঞান দিচ্ছিস? যা এখান থেকে। তখন মন্ত্রী বলল কি যে মহারাজ, ও কিন্তু খুব ভুল কিছু বলেনি। আমি তো ইকবালের সঙ্গে থেকেছি, আমি দেখেছি। ইকবাল তখন স্লিপিং চেম্বারগুলোতে গিয়ে কিভাবে খোঁজ করেছিল। সম্ভবত এখনো স্লিপিং চেম্বারে কয়েক লাখ জিন হয়তো ঘুমন্ত অবস্থায় আছে। এরা যদি কোনোভাবে জেগে যায় আর ক্যান্টিলিয়া যদি কোনোভাবে খোঁজ পেয়ে যায়, তাহলে হয়তো আমাদের শত্রুপক্ষের সংখ্যা বেড়ে যাবে। আপনার কি করা উচিত হবে আপনি চিন্তা করে দেখেন। কারণ হচ্ছে ওরা যদি কোনোভাবে বিষয়টা একদম জেনে যায় বা কোনোভাবে যদি শক্তি সমত গুছিয়ে ফেলতে পারে। তারপর উত্তর থেকে আরেকজন দূত এসে বলল কি যে সর্দার, মেফোকে মাফদা রাজ্যে এবং লাডু রাজ্যে ঘুরতে দেখা গিয়েছে। সম্ভবত তাদের সঙ্গে শান্তি সমঝোতা করতে চায়। ওরাও তো ইকবালের শত্রু ছিল, আর আপনিও তো ইকবালের শত্রুই, তাই না? সেই ক্ষেত্রে আপনার সম্ভবত উচিত হবে ক্যান্টিলের সঙ্গে হাত মেলানো। আর সে যেহেতু বিপাক্ষিক এত বড় একজন নেতা এবং রাজা ছিল, সেহেতু তার সঙ্গে হাত মেলানো উচিত হবে। কি বলেন? সুলেমান বলল কি যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তারা হচ্ছে আমাদের প্রজা, আমাদের গোলাম। এখন যেটা হবে সেটা সামনে দেখা যাবে। এসব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না। যাও, তোমরা সবাই যাও। ব্রাজিলের জঙ্গলের বটগাছের নিচে সেই প্রধান কার্যালয়ে বসে আছে মাফদা ও লাডু। দুজনেই বর্তমানে সুলেমানের রাজ্যের অধীনে আছে। মাফদা, লাডু, মেফো এবং তার সঙ্গে সেনাপতি রয়েছে। সবাই মিলে ক্যান্টিলিয়ার সামনে বসে আছে। মাফদা বলল, মহারাজ, আপনি যে এখনো বেঁচে আছেন সেটা আমরা আসলে জানতাম না। আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি যে আমাদের কর্তা, আপনি যে বেঁচে আছেন সেটা জানলে কখনোই আমি ইকবালের দলে যোগ দিতাম না। ক্যান্টিলিয়া তখন বলল, চুপ থাক। তোরা যে কি করতে পারিস আর কি করিস সেটা আমাদের খুব ভালোভাবেই জানা আছে। তোরা যদি সত্যি সত্যিই চাইতি তাহলে তো এতদিন স্লিপিং চেম্বারে চলে যেতি, এখানে বসে বসে রাজ্য শাসন করতি না। আছিস তো সব ভালোই সুলেমানের রাজ্যে। তখন মাফতা বলল, অপরাধ ক্ষমা করবেন, আসলে বিষয়টা তেমন না। ইকবাল আমাদেরকে স্লিপিং চেম্বারে যাওয়ার আগেই ঘিরে ধরেছিল। তবে বাকি যে 4টা রাজ্য আছে তারা কোথায় ঘুমন্ত অবস্থায় আছে সেটা জানার জন্য ইকবাল আমাদেরকে অনেকভাবে টর্চার করেছে, কিন্তু আমরা তো সেটা জানতাম না। যদিও জানতাম তবুও বলতাম না। কারণ হচ্ছে স্লিপিং চেম্বারগুলোতে যদি একবার গিয়ে ধরে ফেলে তাহলে সমস্ত জিনদেরকেই তারা জীবিত সেখানে মেরে ফেলবে। কিন্তু ইকবাল যাওয়ার পরে সুলেমান এইসব বিষয়ে আমাদেরকে আর কখনোই কোনো কিছু বলেনি। আমার যতটুকু ধারণা যে সুলেমান হয়তো এইসব বিষয়ে কোনো কিছুই জানে না। যদি জানতো তাহলে হয়তো এতদিন ধরে বেঁধে তাদের খোঁজ বের করে ফেলতো। তবে আমার যতটুকু মনে হয় তারা দক্ষিণের জঙ্গলের দিকে আছে। অ্যামাজন ফরেস্টের যে অ্যামাজন রিভার আছে, রিভারের পাশে হলুদ পাতা দেখতে একটা গাছ আছে, সেই গাছের নাম হচ্ছে মরাকাটা। এই মরাকাটা গাছের সঙ্গেই আমাদের স্লিপিং চেম্বারগুলো কানেক্টেড। পুরো জঙ্গলের মধ্যে প্রায় এরকম 4000 গাছ আছে এবং 4000 গাছের প্রত্যেকটা নিচেই এক একটা করে গুহা আছে এবং সেখানেই স্লিপিং চেম্বারে আমাদের সমস্ত সৈন্যরা ঘুমিয়ে আছে। এখানে শুধুমাত্র এখনকার সৈন্য না, আমাদের তো একটা ব্যাকআপ থাকেই, তাই না? আর সেসব বিষয়ে বড় শয়তানের সঙ্গে আমার এর আগে কথা হয়েছিল। এসবের বেশিরভাগ তত্ত্বাবধানে আমিই ছিলাম। সমস্ত জঙ্গল জুড়ে 4000 গাছের নিচে প্রায় কয়েক লক্ষ জিন ঘুমন্ত অবস্থায় আছে। সাধারণত ব্যাকআপ রাখা হয়, কারণ হচ্ছে যারা নোবা বা যৌবন আছে তারা স্লিপিং চেম্বারে ঘুমিয়ে পড়ে। এটা আমাদের ওই যুদ্ধ লাগার অনেক আগে থেকেই রয়েছে। এমনও জিন আছে যারা 1000 বছর ধরে ওইখানে ঘুমাচ্ছে। তাদের হয়তো এখন জাগার সময় হয়ে এসেছে। তবে শেষে যেদিন যুদ্ধ শেষ হলো তারপরে খুব বেশি জিন হয়তো স্লিপিং চেম্বারে ঘুমাতে পারেনি। তবে আমাদের সেই সব জায়গায় গিয়ে তাদেরকে জাগ্রত করা উচিত। মেফো তখন বলল, সেসব জায়গার লোকেশন আমাদের তো জানা নেই, আর ওরা কোথায় কোথায় আছে সেটা তুমি জানো মাফতা। সেজন্য তোমাকে এখানে নিয়ে এসেছি আমরা, আর তুমি জানো যেহেতু সেহেতু আমাদেরকে সাহায্য করতে হবে। বুঝতে পেরেছো? মাফতা তখন বলল, হ্যাঁ অবশ্যই করব, তবে আমার একটা শর্ত আছে। যেহেতু তখনকার সময় আমি ওই রাজ্যের এরকম রাজা ছিলাম,
এখন দেখতে গেলে কিন্তু সমস্ত শক্তির উৎস আমি একাই আছি, আমি এবং নাডু। আমাদের দুজনকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে, সেটা তোমাদের মানতে হবে। যদি না মানো তাহলে আমি এসবের মধ্যে নেই। আমি সলেমানের রাজ্যে ভালোই আছি। আমি যদি সলেমানের সঙ্গে হাত মেলাই তাহলে এখনও অনেক সুযোগ আছে যে তোমরা একদম ধ্বংস হয়ে যাবা। কারণ হচ্ছে সমস্ত স্লিপিং চেম্বারের ঠিকানা আমি জানি, এইখানের ঠিকানা আমি জানি। তোমরা যে এখনও এখানে আছো সেসব বিষয়ে ওরা কেউ কিছু জানে না, আমি সব কিছু জানি। সেহেতু আমাকে অবশ্যই স্পেশাল ফ্যাসিলিটিস দিতে হবে এবং তোমাদের পরে আমাদের জন্য স্থান হয়, তাহলে কেবলমাত্র আমি বলতে পারবো। যদি না বলো তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মাফদার এই কথা শুনে ক্যান্টিলিয়া প্রচণ্ড পরিমাণ রেগে গেলেন এবং বললেন, তোদের এত বড় সাহস, আমার উপরেই হুঁশিয়ারি। তুই কি জানিস এখন তোকে আমি জ্বালিয়ে মেরে ফেলতে পারবো? মাফদা তখন বলল, সে ক্ষমতা আপনার আছে আমি জানি, কিন্তু সেটাই কিন্তু শেষ নয়। এরপরে আপনাকে জ্বলে পড়ে মরতে হবে। বুঝতে হবে বিষয়টা, এটা রাজনীতি, এটা কোনো ছেলে খেলা নয়। মেফো তখন ক্যান্টিলিয়ার কানে কানে বলল, এখন বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে, এরকম করলে হবে না। ইকবালকে দেখেননি, তার কাছে তো কোনো শক্তি নেই, শুধু বুদ্ধির জোরে আমাদেরকে হারিয়ে দিয়েছে। সেহেতু আমাদেরকে এখন বুদ্ধি দিয়ে খেলতে হবে। আপনাদেরকে হ্যাঁ বলে দিন, আগে আমরা স্লিপিং চেম্বারগুলো খুঁজে পাই, তারপর তাদেরকে জাগাই। সমস্ত জিন যারা ঘুমন্ত অবস্থায় আছে সমস্ত জিনদেরকে তো জাগাতে হবে, তাই না? তারপর ক্যান্টিলিয়া বলল কি যে আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই রাখবো এবং তোমাদেরকে প্রধান কার্যালয়ের সর্দার করে দিব। সেসব বিষয় নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। মাবদা বলল কি যে আচ্ছা ঠিক আছে। মাবদা এবং নাড়ু দুজনে উঠে গেল। উঠে বলল কি যে ঠিক আছে জাহাপনা, আজকে আমরা আসি। তবে বড় শয়তানের জন্য খুবই খারাপ লাগছে। একটা মানুষ, সাধারণ একটা মানুষ যে কিনা বড় শয়তানের মতো এত বড় একটা জিন যে কিনা অর্ধেক বিশ্ব শাসন করেছে, তাকে মেরে ফেললো, এটা আসলে ভাবা যায় না। সেই মানুষটাই আজকে দেখেন না কিরকম কারাগারে বন্দি, তাকে সেখান থেকে বের করার মতো কেউই নেই। আসলে মানুষ যে কখন কি হয় বলা যায় না, আর জিনেদেরই তো কোনো হুদিশ নেই। যাই হোক, আমরা যাই। কার্যালয়ের সমস্ত জায়গা আবার পুনরায় ঠিক করা হয়েছে। এখানে প্রায় ৫০০ মতো জিন এসেছে যারা কিনা এখানে দায়িত্বরত অবস্থায় আছে। সেসব গেট, ব্রিজ সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে। কারাগারগুলো ঠিকঠাক মতো রেখে দেওয়া হয়েছে। প্রধান কার্যালয়কে ঠিকঠাক করা হয়েছে। যেখানে দৈপী প্রোডাকশন হয় সেখানে সমস্ত জিনদেরকে চারিপাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও যেসব জিন কোথাও কোথাও লুকিয়েছিল তারা যখন খবর পাচ্ছে তারা প্রধান কার্যালয়ে এসে দেখা করছে, কারণ তাদের জাগ্রত হওয়ার সময় এসে গেছে। মাঝখানে ১০-১৫ বছর কেটে গিয়েছে। এই ১০-১৫ বছরের মধ্যে তারা শান্তিতে কখনোই থাকতে পারেনি। মেফো সঙ্গে মাফদা এবং নাডু তিনজনে রওনা দিল সেই গাছগুলোর সন্ধান করতে, যে গাছগুলো তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং সেখানেই রয়েছে তাদের সৈন্য সামন্ত, যে স্লিপিং চেম্বারগুলোতে হয়তো শত শত বছর আগের জিনরা ঘুমিয়ে আছে, আর রিসেন্ট যারা ঘুমিয়েছে তাদেরকেও খুঁজে বের করতে হবে। ১৬ কিলোমিটার দক্ষিণের একটা জঙ্গল, যে জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা কাবিলা, যেখানে শয়তান জিনদের কিছু অংশ বসবাস করে। তাদের মধ্যে একজন বলে উঠল, ওস্তাদ, ক্যান্টিলিয়া তো ফিরে আসছে। আমি দেখে আসলাম সদর দপ্তরের দরজা খোলা হয়েছে এবং ভেতরে কেউ আছে। আমি ভেতরে গিয়েছিলাম, সম্ভবত ক্যান্টিলিয়া ফিরে এসেছে। আমি পাক্কা খবর নিয়ে এসেছি। এই কাবিলার সর্দার বলে উঠল, কি বলছো? তাহলে তো তার সঙ্গে দেখা করতেই হয়। তুমি এক কাজ করো, আমাদের টোটাল জঙ্গলে এখনও কতগুলো শয়তান জিন সক্রিয় আছে সকলকে খবর দাও এবং সকলের সর্দারকে আমার সঙ্গে কথা বলতে বলো। আমরা অতি শীঘ্রই রাজা ক্যান্টিলিয়ার সঙ্গে দেখা করতে যাব, আর আমাদেরকে পুনরায় আবার উঠতে হবে, কারণ সলেমনের রাজ্যে আমরা তো এখানে লুকিয়ে আছি। এরকম যত জায়গা আছে সমস্ত জায়গায় সিগন্যাল পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গেই সে জিনটা উপরে উঠে 2 হাত নেড়ে একটা সিগন্যাল পাঠালো। একটা আলোক রশ্মির সঙ্গে একটা কুহু কুহু শব্দ, যে শব্দের সঙ্গে সঙ্গেই চারিপাশ থেকে আরও অসংখ্য শব্দ বেরিয়ে আসতে লাগলো। এটা হচ্ছে জিনেদের সিগন্যাল, যারা কিনা এরকমভাবে জঙ্গলের বিভিন্ন স্থানে লুকিয়ে আছে। তবে 7 কিংডমস আবার নতুন করে সাজাতে হবে যদি তাদের সঙ্গে পাল্লা দিতে হয়। তবে তার আগে সলেমানের সঙ্গে যদি কোনোভাবে কোলাবোরেশন করা যায় তাহলে সেটা অনেক ভালো হবে। সলেমান রাজদরবারে বসে সমস্ত কিছু সবার কাছ থেকে শুনল এবং বলল, সবাই যদি বিশ্বাসঘাতকতা আবার শুরু করে তাহলে হয়তো পুরো বিশ্ব শাসন তার হাত থেকে বেরিয়ে যাবে। এই কথা সলেমান বলার পরে মন্ত্রী বলে উঠল, মহারাজ, আমার মনে হয় আপনার মেফোকে আটক করা উচিত, সাথে মাবদা এবং নাড়ুকে। কারণ এরা যদি কোনোভাবে ক্যান্টিলিয়ার সন্ধান পায় আর ক্যান্টিলিয়ার সঙ্গে কোনোভাবে মিটিংয়ে বসে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো বিশাল ঝামেলা হয়ে যাবে। তখন সলেমান বলল কি যে, আরে না, এদের এত শক্তি নেই, আর ক্যান্টিলিয়া
এত ক্ষমতাবান হয়ে ওঠেনি যে পুনরায় আমাদের এখানে আক্রমণ করবে। এর আগেই পারেনি যখন আমরা খুব সীমিত সংখ্যক ছিলাম, আর এখন তো আরও বড় কথা। তখন মন্ত্রী বলে উঠলেন, আগে তো ইকবাল ছিল, এখন তো আর ইকবাল নেই, তাই না, যে ওদের সঙ্গে পারবে। ইকবালের মধ্যে আসলে বিশেষ কোনো ক্ষমতা ছিল আমার যতটুকু মনে হয়। সঙ্গে সঙ্গে সলেমান রেগে গেল এবং বলল, এত কথা না বলে মাফতা, নাড়ু এবং মেফোকে ধরে আনার জন্য লোক পাঠাও, যাও। তার ইশারায় দুটো কালো ছায়া ঘরের ভিতরে প্রবেশ করলো। বলল কি যে, মেফো, মাফতা এবং নাড়ু যেখানে আছে তাদেরকে বন্দি করে নিয়ে আসো, দ্রুত যাও। তারা তাদেরকে বন্দি করার জন্য জঙ্গলের দিকে রওনা দিলেন। ইউসুফ বাচ্চাদের সঙ্গে স্কুলের বাইরে খেলাধুলা করছিল। স্কুল একটু আগেই ছুটি হয়েছে। সাধারণত এই গ্রামে এর আগে কখনো স্কুল ছিল না, বা পাঠশালা ওরকমভাবে ছিল না যেখানে পাঠশালায় বাচ্চারা পড়তে যাবে। কিন্তু যেদিন থেকে ইউসুফ এই গ্রামে এসেছে, ইউসুফ বুঝতে শিখেছে, সেদিন থেকে এই গ্রামের শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু উন্নত হয়েছে। স্কুলের বাহিরে বসেই ইউসুফ খেলাধুলা করছিল। ঠিক তখনই ঘুমটা পড়া সেই লোকটা ইউসুফের কাছে এসে বললেন, বাবা চলো, তোমার সঙ্গে কথা আছে। ইউসুফ তার বন্ধুদেরকে বলল, তোরা থাক, পরে কথা বলবো, ঠিক আছে? আর আমি যে এই আঙ্কেলের সঙ্গে গিয়েছি, আমার মা বাবা কিন্তু বলবি না, ঠিক আছে? বাড়ি ফিরতে এখনও 3-4 ঘন্টা সময় আছে। এই 3-4 ঘন্টা আমি একটু ঘুরে আসি, ঠিক আছে? তখন ওর বন্ধুরা বলল, আচ্ছা ঠিক আছে। ওর বন্ধুরা আবার ওকে খুব বেশি মান্য করতো, কারণ হচ্ছে ইউসুফ একমাত্র এমন বাচ্চা যে কিনা সবার থেকে ভিন্ন ছিল। হানিফা ইউসুফকে বলল, আজকে আমরা একটা জায়গায় যাব, তুমি রাত্রে তৈরি থেকো, ঠিক আছে? তোমাকে একটা জায়গা দেখাতে নিয়ে যাব, আর তোমার অনেক কিছু করা বাকি। ইউসুফ তখন বলল, আচ্ছা ঠিক আছে চাচা, আমি রাত্রে তৈরি থাকবো। তারপর ইউসুফ বাড়িতে চলে গেল স্কুল ছুটি শেষে। বাসায় ফিরে ইউসুফ চিন্তা করতে লাগলো কখন হানিফা আসবে। তার হানিফা চাচা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং বিভিন্ন জিনিস দেখায়। ইউসুফের বয়স এখন 14 বছর। ইউসুফ অনেকটা বড় হয়ে গিয়েছে, অনেকটা সময় মাঝখানে কেটে গিয়েছে। হানিফা আজ প্রায় 8 বছর ধরে তার সঙ্গে দেখা করতে আসছে এবং ছোট থেকেই হানিফা তার সঙ্গে আছে, কিন্তু সেটা ছোটবেলা থেকেই ইউসুফ জানতো না। ইউসুফ হানিফার সঙ্গে প্রায় দিনই ঘুরতে যায় এবং নানান জিনিস দেখে। হানিফা ইউসুফকে নানান ধরনের ট্রেনিং দেয় এবং নানান ধরনের জায়গায় ঘুরতে নিয়ে যায়। ইউসুফের এখন সবকিছু দেখতে ভালো লাগে এবং করতে ভালো লাগে। ইউসুফ হানিফার কাছে অনেকবার জিজ্ঞেস করেছে যে সে কে আসলে। তখন হানিফা বলল, তুমি চিন্তা করো না, সময় আসলে সমস্ত কিছু বলা হবে। রাত্রেবেলা যখন বাড়ির ছাদে ইউসুফ তাদের জন্য অপেক্ষা করছিল, দেখল ডানায় ভর করে একজন লোক তার বাসার সামনে নামলো এবং তার ছাদে উপরে উঠে আসলো। সেই লোকটার পেছনে বিশাল বড় একটা ডানা এবং তার সঙ্গে একটা মেয়েও আছে, যে মেয়েটাকে এর আগেও সে অনেক দিন আগে দেখেছে। এ আর কেউ নয়, এ হচ্ছে মারিয়া, আর সঙ্গে রয়েছে তার চাচা সালমান। এদের সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত। আজকে থেকে ইউসুফের বেসিক ট্রেনিং শুরু হবে। ইউসুফকে এখন থেকেই ট্রেনিং দেওয়া শুরু করতে হবে, কারণ ইউসুফ একটা বয়সে চলে এসেছে। এখন সে আর বাচ্চাটি নেই, তার বয়স 14-15 বছর হবে। এখন থেকেই তাকে তৈরি করতে হবে। ইউসুফ জ্ঞানী বাচ্চা, তাকে একটু কিছু বললেই সে হয়তো বিশ্বাস করবে এবং পারবে। তখন হানিফা, মারিয়া এবং সালমান তিনজনেই ইউসুফকে নিয়ে আকাশে উড়াল দিল। তারপর ইউসুফকে বলল, শোনো বাবা, আজকে আমরা ওড়ার ট্রেনিং করব, ঠিক আছে? তুমি নিজে নিজে ওড়ার চেষ্টা করবে। যখন দেখবে পারছো না, তখন নিজে আমাকে বলবে, আমি তোমাকে ধরে ফেলবো, আর আমরা তো আছি, ঠিক আছে? মারিয়া আকাশে উঠছে সেটা দেখে ইউসুফ বুঝতে পারল না আসলে মারিয়া কে, আর এরা কারা। এরা কি অন্য কোনো জগতের মানুষ নাকি অন্য কিছু? ইউসুফ তখনও বুঝতে পারেনি যে সে কে এবং সে কোথা থেকে এসেছে, আর এরা কারা। হানিফার পেছনে বড় বড় দুটো ডানা, মারিয়ার পেছনেও বড় বড় দুটো ডানা। শুধুমাত্র সালমানের পেছনে কিছু নেই। সালমান শুধুমাত্র পাখির পিঠে করে উড়ে বেড়ায়। তাহলে সালমান কি আলাদা এদের থেকে? সে সালমান কাকাকে জিজ্ঞেস করো, আচ্ছা কাকু, তুমি উঠতে পারো না কেন? ওরা দুজন তো উঠতে পারে। সালমান তখন বললেন কি যে, সবই জানতে পারবে, এখন তোমার ট্রেনিং শুরু, বুঝছো? তখন ইউসুফ সালমানকে বলল, আচ্ছা আমি যদি উঠতে পারি তাহলে তুমি কেন পারবে না মামা? তখন সালমান বলল কি যে, ব্যাপার আছে, চলো চলো চলো, ট্রেনিং আমার না, ট্রেনিং হচ্ছে তোমার, তাড়াতাড়ি চলো। তখন ইউসুফকে তখন হানিফা কোলে করে একদম আসমানের উপরে নিয়ে গেল, মেঘের একদম উপরে, যেখান থেকে জ্যোৎস্না খুব চমৎকারভাবে দেখা যায়। জ্যোৎস্নায় যেন পুরো গা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ইউসুফকে সেখান থেকে হানিফা ছেড়ে দিল। ইউসুফ অনেক চেষ্টা করছে 2 হাত মেলে আসমানে উড়াল দেবার, কিন্তু সে কোনোভাবেই উঠতে পারছে না। ইউসুফ মেঘের ভেতরে দিয়ে নিচে পড়ে যাচ্ছে। সে অনেক জোরে জোরে চিৎকার করছে, কিন্তু কোনোভাবেই তার ওড়ার সেই অ্যাবিলিটিটা বের হচ্ছে না।
ইউসুফ অনেক চেষ্টা করছে যে সে অনেকভাবে উড়বে, কিন্তু একটা পর্যায়ে ইউসুফ খানিকটা ভয় পেয়ে গেল এবং সে চিৎকার করতে শুরু করলো। সঙ্গে সঙ্গেই তার হানিফা চাচা তাকে ধরে ফেললো এবং বলল, কি বাবা, ভয় পেয়েছ? ইউসুফ বলল, আমি আর এমনটা করব না, খুবই ভয় লাগে আমার। কি একটা বিচ্ছিরি ব্যাপার, এত উপর থেকে ফেলে দাও আমাকে। আমি একজন মানুষ, আমি উঠবো কিভাবে? আমার বাবা মাই কোনোদিন উঠতে পারেনি, আর আমি কিভাবে পারবো? ইউসুফ তখন বলল কি যে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে দিয়ে আসেন। তখন হানিফা বলল, তুমি পারবে, তোমার মধ্যে সেই রক্ত আছে, তুমি নিশ্চিত রূপে পারবে, আমি বিশ্বাস করি। আজকের জন্য এতটুকু প্র্যাকটিসই শেষ, চলো। তখন হানিফা তাকে ওপর থেকে ধরে রেখেছে। ইউসুফ তখন বলল, চাচা আমি পারতেছি না, দেখতেছো তো। এরকমভাবে 2 হাত নাড়াচ্ছে। পেছন থেকে হানিফা তাকে ধরে আছে। তখন ইউসুফ হানিফাকে বলল, চাচা আমার ক্ষুধা লেগেছে, কোথাও খেতে চলো। হানিফা তখন বলল, আচ্ছা ঠিক আছে, চল তোকে নিয়ে খাওয়াই নিয়ে আসি। তারপর হানিফা ইউসুফকে নিয়ে একটা জায়গায় গেল, যে জায়গায় শুধুমাত্র খাবার আর খাবার। চারিদিকে যতদিকে তাকানো যায় ততদিকে শুধু খাবার আর খাবার, খাবারের কোনো কমতি নেই। এত ভালো ভালো খাবার, ইউসুফের মন প্রাণ জুড়িয়ে গেল। ইউসুফ খাবারের ভিতর লাফ দিয়ে দেয় এমন একটা অবস্থা। ইউসুফ যে পুকুরটার সামনে দাঁড়িয়ে আছে সেই পুকুরটা হচ্ছে সেই পুকুরটা হচ্ছে দুধের পুকুর। এই পুকুরের মধ্যে ইউসুফ সঙ্গে সঙ্গে লাফ দিল। আসলেই তো পুরো দুধ দিয়ে ভরা এই পুকুরটা। ইউসুফ সঙ্গে সঙ্গে দুধ চুমুক দিয়ে খেতে লাগলো, খুবই সুস্বাদু, একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করা আছে। সে হানিফাকে বলল, হানিফা চাচা এটা কি? এরকম তো আমি কোনোদিন দেখিনি, এটা কোন জায়গা? হানিফা তখন বলল, এটা তোমারই এলাকা, তোমারই সব কিছু, যত পারো খাও, তুমি খাও, আমরা এখানে আছি, ঠিক আছে? ইউসুফ সমস্ত কিছু একটু একটু করে খেতে লাগলো। দুধের সেই পুকুর থেকে উঠে একটু মাংস কামড় দেয়, একটু মিষ্টি খায়। মানে এত খাবার দেখে ইউসুফ একদম হতভম্ব হয়ে গিয়েছে। ইউসুফ অনেক বছর ধরেই এদের সঙ্গে এরকম যাওয়া আসা করছে, এদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে ইউসুফের। আর ইউসুফকে এরা সেই ছোটবেলা থেকেই পাহারা দিয়ে আসছে। যখন থেকে সর্দার ওসমানের বউ একে রাস্তায় সেই নদীর পাশে কুড়িয়ে পেরেছিল, তখন থেকেই তো পাহারা অবস্থায় আছে। হানিফা, সালমান এবং মারিয়া 3 জন বসে আছে। ইউসুফ ওদিকে লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে। ইউসুফের আনন্দ দেখে তারাও নিজেরা বেশ খুশি হলো এবং আনন্দিত হলো। ইউসুফ খুবই চঞ্চল একটা বাচ্চা। হানিফা তখন বলল, একে আমাদেরকে আরও দ্রুত ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। ছেলেটা তো একদমই অলস, কিছু করতে চায় না। তবে আমার মনে হয় যে ভালো মতো ট্রেনিং পেলে আগে ওড়ার প্র্যাকটিসটা কমপ্লিট করি, কি বলো? তোমার কি মনে হয় সালমান, ও কি উঠতে পারবে? সালমান তখন বলল, আমার মনে হয় পারবে, একটু প্র্যাকটিস করাতে হবে, কি বলো? তখন মারিয়া বলল কি যে, হ্যাঁ সেটা ঠিক আছে, তবে আমি এতদিন উঠতে পারলাম না, আর এই ছেলে এইরকম উঠতে পারবে? আমি বুঝতে পারছি না। ও তো একটা মানুষ আর আমিও তো একটা মানুষ, তাই না? তখন হানিফা বলে উঠল, তোমার আর ওর মধ্যে পার্থক্য আছে, ওর রক্ত আর তোমার রক্ত এক না, সেটা মাথায় রেখো, ঠিক আছে? তোমাদের ছেলেকেও দেখো কীরকমভাবে ওরা শেখায়, বুঝছো? এর আগেও এরকমটা হয়েছে আমাদের এখানে। সেজন্য আমি 100% শিওর যে ইউসুফ আকাশে উঠতে পারবে, আর ওর উঠতে পারাটা খুব বেশি জরুরি। এরা এদিকে গল্প করছে, আর ওদিকে ইউসুফ খাওয়া দাওয়া শেষ করে একদম পেট টইটুম্বুর করে মাটির উপর শুয়ে আছে। যে জায়গাটায় শুয়েছে সেটা একটা নরম বিছানার মতো, একদম জংলি পাতা দিয়ে তৈরি। ইউসুফ যেখানে শুয়েছে সেটা একদম এত নরম যে আমাদের তোষকের থেকেও বা জাজিমের থেকেও অনেক বেশি নরম। সেটা দেখে ইউসুফ বলল কি যে, আজকে যাব না, এখানেই ঘুমাবো। তখন হানিফা বলল কি যে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, একটু পরেই ফজরের আজান হবে, যদি দেখি তুমি বাড়িতে নেই তাহলে কি হবে বলো তো? ইউসুফ তখন বলল, চাচা আজকে, আচ্ছা ঠিক আছে চলো, আবার সেই সকালবেলা উঠে স্কুলে যেতে হবে, ভালো লাগে না। তারপর হানিফা তার পাখির ডানার উপর বসিয়ে তাকে নিয়ে গেল। এই পাখিটা হানিফার সঙ্গে সবসময় থাকে। হানিফা এবং সালমান দুজনের কাছেই 2টো পাখি আছে। পাখিটা দেখতে অদ্ভুত, এমন পাখি জীবনে সে কোনোদিন দেখেনি। আর এত বড় পাখি, সে তো অবাক করার মতো বিষয়। পাখির মুখ সাধারণত চৌখানো হয়, কিন্তু এই পাখিটার মুখ একদম মানুষের মতো গোল, আর তার ডানা হচ্ছে 4টা। 4 ডানাওয়ালা পাখি ইউসুফ কোনোদিন দেখেনি। এতগুলো ডানা কিভাবে? সামনের 2টো ডানা মিললে পিছনের 2টো ডানা নিচে চলে যায়, আবার পিছনের ডানা মিললে সামনের 2টো ডানা উপরে চলে যায়। এ আবার কেমন ধরনের পাখি? এই পাখির উপর বসে ইউসুফ বাড়িতে চলে আসলো। তারপর হানিফাকে বাই বলে সে ঘরের ভেতরে চলে গেল। ঘরের ভেতরে গিয়ে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা উঠে স্কুলে বন্ধুদের সঙ্গে সে বলল কি, জানিস কালকে আমি কোথায় গিয়েছিলাম? আমি উঠতে গিয়েছিলাম, এরকম দুধের নদীতে গোসল করেছি। সবাই মনে মনে ভাবলো ইউসুফ হয়তো মজা করছে, কিন্তু আসলে তো বিষয়গুলো মজা না। ইউসুফ সত্যি সত্যি এই সমস্ত কিছুর সওয়ার করে এসেছে। ইউসুফ যে সাধারণ কোনো বাচ্চা না সেটা তারা বুঝতে পারে, কারণ ইউসুফের জ্ঞানের কাছে তারা কেউ কিছু না।
ইউসুফ যে এরকম কথা বলবে, এরকম গল্প বলবে, তারা এগুলো শুনেই অবাক হয়। যদি সত্যি সত্যি জানতো যে সত্যি সত্যি এমনটা হয়, তাহলে তো তারা আরও বেশি অবাক হতো। মেফো, মাফদা এবং নাডু তারা জঙ্গলের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছিল সেই গাছগুলো খুঁজতে, যে গাছগুলো তাদেরকে খুঁজে বের করতে হবে। খানিকটা দূরে যাওয়ার পরে একটা গাছের সন্ধান তারা পেল। এটা হচ্ছে সেই গাছ যে গাছগুলো তারা কয়েকদিন ধরে খুঁজছে। এই গাছের নিচে কোনো স্লিপিং চেম্বার আছে কিনা তারা খোঁজার জন্য চারপাশে খুঁজতে লাগলো, কারণ মাফদা শিওর যে এই গাছটাই, এরকম গাছই সে এর আগে দেখেছিল বহু বছর আগে, যখন তার নিজের ভাই স্লিপিং চেম্বারে ঘুমিয়েছিল। তার নিজের ভাই একজন যোদ্ধা ছিল। বিশেষ করে এখানে যারা আছে তারা সবাই যোদ্ধা জিন, এবং যুদ্ধের পরে হয়তো অনেকেই এখানে স্লিপিং চেম্বারে ঘুমিয়েছে দীর্ঘ বছর বেঁচে থাকার জন্য। তারপর তারা সেই গাছের চারপাশে খোঁজাখুঁজি করতে লাগলো। মেফো বলল কি কথা বলছো? এই গাছে যেহেতু হবে, তাহলে কোথায় সেই গুহা, কোথায় সেই গুহার মুখ, আমরা ভেতরে কিভাবে যাব? মাফদা তখন বলল দাঁড়াও, এটার ভেতরে যদি এত সহজেই প্রবেশ করা যেত, তাহলে তো সবাই প্রবেশ করতে পারতো। নিশ্চয়ই এখানে কোনো চাল আছে, আমাদেরকে কোনো বুদ্ধি খাটিয়ে ঢুকতে হবে। কিভাবে ভেতরে যাওয়া যায় সেটাই ভাবছি। মাফদা তখন বলল আচ্ছা ঠিক আছে, ভাবো। মেফো পাশে বসে আছে। মেফো পাশে বসে একটা তামাক ধরালো। মেফোর আবার তামাক খাওয়ার অভ্যাস আছে। সে এই জঙ্গলে জিনদেরকে দিয়ে তামাক নিয়ে আসে এবং তামাক খায়। সে বসে বসেই তামাকে টান দিচ্ছিল। ঠিক তখনই উপর থেকে একটা আগুন তার কান ঘেঁষে সাইড বরাবর একদম সেই গাছের গোড়ায় গিয়ে ভেদ করল। সঙ্গে সঙ্গেই মাফদা এবং নাডু উঠে দেখল মেফোর পেছনে 7-8 জন জিন দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে একজনকে মেফো খুব ভালোভাবেই চেনে। সেটা হচ্ছে কুরুলুস রাজ্যের দ্বাররক্ষী এবং তার সৈন্যপণ্য। এই দ্বাররক্ষী অনেক বেশি শক্তিশালী, তার কাছে বিশেষ কিছু ক্ষমতা আছে। সঙ্গে সঙ্গে মেফো সেখান থেকে উঠে সাইডের দিকে দৌড় দিল। মাফদা বলল তোর এত বড় সাহস, আমার উপর হামলা করিস? তোকে এখানে কে পাঠিয়েছে বল? সঙ্গে সঙ্গেই সেই দ্বাররক্ষী বলে উঠল, তোদেরকে বন্দি করার জন্য সর্দার সোলেমান আমাদেরকে পাঠিয়েছে। তোরা যদি আপোষে যেতে চাস তাহলে তো ভালো, আর তা না হলে হাত পা ভেঙে তারপর নিয়ে যেতে হবে। এখন কি করবি বল? আপোষে যাবি নাকি অন্য কোনো কিছু করবি? মাফদা তখন বলল এত বড় সাহস, তুই আমার ক্ষমতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করিস? তুই এখান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারবি বলে সেটা মনে হয়? তখন তাদের মধ্যে একটা যুদ্ধ লেগে গেল। ওদিক দিয়ে দ্বাররক্ষী তাদের ওপর সমানে গোলাবর্ষণ ছুটতে লাগলো এবং সমানে তাদের উপর হামলা করতে লাগলো। মেফো একটা কোনায় দাঁড়িয়ে আছে, কারণ মেফো ওদের মতো এত শক্তিশালী নয়। তবে মেফো চেষ্টা করছে শক্তিশালী হয়ে ওঠার। মেফোর সঙ্গে বেশ কিছু জিন ছিল। তারা সঙ্গে সঙ্গেই মেফোকে একটা অন্য ধরনের ক্ষমতা দিল। মেফোর সঙ্গে যেসব জিন আছে তারা সবসময় তাকে রক্ষা করে চলে। মেফোর ভেতরে কয়েকটা জিন ঢুকে গেল এবং মেফো সেই জিনেদের সাহায্যে তাদেরকে হামলা করতে শুরু করলো। মেফোর মধ্যেও বেশ কিছু ক্ষমতা আছে। মেফো সাইডে বসে কালো জাদু করা শুরু করলো, যাতে করে এদেরকে কোনোভাবে আটকে ফেলতে পারে। আর ওরা দুইজন ওদের সঙ্গে লড়াই করছিল। নাড়ু এবং মেফো দুজনের সমানে হামলা করতে শুরু করলো, কিন্তু দ্বাররক্ষীদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না, কারণ এরা অনেক বয়স্ক এবং পুরাতন রক্ষী। এদের সঙ্গে হয়তো অনেকেই পারবে না। এ বাচ্চা হয়েছে তো কি হয়েছে, এর মধ্যে তো তেমন কোনো ক্ষমতাই নেই, শুধুমাত্র বাচ্চাই হয়েছে। সঙ্গে সঙ্গে তাদের দুজনকে একদম আটক করে ফেলল। মাফদা এবং নাডু দুজনকেই ধরে ফেলেছে। মেফো সাইডে বসে চোখ বন্ধ করে আছে। ঠিক তখনই যখন চোখ খুলল, মেফোর চোখ দিয়ে একটা অন্যরকম আলোক রশ্মি বের হতে শুরু করলো। সঙ্গে সঙ্গে মেফো যেখানটায় দাঁড়িয়েছিল তার আকাশ কালো করে মেঘ পড়তে শুরু করলো এবং মেফো একটা আগুনের গোলা সেই দ্বাররক্ষীর উপর ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গেই তারা দূরে গিয়ে ছিটকে পড়ল এবং সঙ্গে সঙ্গে তারা আর সেখান থেকে নড়াচড়া করতে পারছিল না। মেফোর যদিও নিজস্ব কোনো জিনের ক্ষমতা নেই, আর সে কোনো জিনও না, কিন্তু তার বাবা আলকিসের ক্ষমতাই তার কাছে দিয়ে গিয়েছে এবং সেই জিনগুলোর সঙ্গে সঙ্গে সেখানে বন্দী হয়ে গেল। তখন মেফো বলল এত ক্ষমতা তোদের যে আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস? যা তোদের সোলেমানকে বলে দে যেন আমার সঙ্গে পাঙ্গা না নিতে আসে। তোদের সোলেমানকে একদম গোড়া থেকে উপড়ে ফেলবো, ঠিক আছে? তখন সেই দ্বাররক্ষী বলল তুই আমাকে শুধুমাত্র ছেড়ে দেখ, তারপর দেখ কি হয়। মেফো তখন জানালো যে আমার মতো মানুষের সঙ্গে পারিস না, আবার তোকে ছাড়বো, তোকে এখানে বন্দি করে রাখবো। তারপর দেখ তোদের সেই সর্দারকে ডেকে নিয়ে আয়, সর্দারের সঙ্গে আমার কথা আছে। তারপর ওইখানে সব কয়টা জিনকে বন্দি করা হলো এবং বলা হলো তোদেরকে তো আমি ছাড়বো না। তখন মেফোর সঙ্গে থাকা কয়েকজন জিন তাদেরকে বন্দি করে ফেলেছে এবং তাদেরকে ধরে ফেলেছে। এদেরকে এখান থেকে ছাড়বে না। তবে একটা বিষয় হচ্ছে, এখান থেকে একজন জিন পালিয়ে গিয়েছে। ওরা এসেছিল 8 জন, কিন্তু বন্দি করেছে 7 জনকে। তার মানে একজন জিন পালিয়ে গিয়েছে। যাই হোক, ভালোই হয়েছে। ও গিয়ে তো অন্ততপক্ষে সলেমানকে বলতে পারবে যে তোর পাঠানো চালাকে
আমি বন্দি করে ফেলেছি। তারপর তাদেরকে বন্দি করে সেই আস্তানায় নিয়ে যাওয়া হলো। মাফতা বলল কি যে আমরা এই গাছটার নিচে আবার কালকে আসব, তারপর সমস্ত গাছ খুঁজতে হবে, আমি 100% শিওর। তারা পেছনে ফিরে দেখলো যেখানে আগুনটা লেগেছিল, ওই জিনের ফেলা আগুনটা, ঠিক সেখানেই একটা গর্ত আছে এবং সেই গর্তই হচ্ছে গুহার মুখ। আগুনটা ফেলার সঙ্গে সঙ্গেই ওই গুহার মুখটা খুলে গিয়েছে। তার মানে প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম নিশ্চয়ই গর্ত আছে, যে গর্তটাই হচ্ছে গুহার মুখ এবং এদিক দিয়েই ঢুকতে হবে। যাই হোক, ভালোই হয়েছে আগুনটা ফেলার পরে, কারণ হচ্ছে আমরা জানতে পেরেছি। মেফা বলল কি যে হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম, না পেয়ে হয়তো চলেই যাচ্ছিলাম, কিন্তু এই শয়তানের বাচ্চা এসে ভালো কাজই করেছে। তখন তার মাথায় জোরে একটা থাপ্পড় মারল এবং মেফা বলল কি যে তোমরা যাও, আমি গুহার মধ্যে ঢুকে দেখছি কি অবস্থা, আমি আসছি, তোমরা একে আস্তানায় নিয়ে কারাগারে বন্দি করো। তারপর মাফতা এবং নাডু দুজনে চলে গেল। মেফা গুহার মুখে দাঁড়িয়ে আছে। গুহাটা প্রচণ্ড পরিমাণ অন্ধকার, সে ভেতরে যাবে কিনা বুঝতে পারছে না। প্রিয় দর্শক, সিজন 2 এর 4 নম্বর এপিসোড এখানেই শেষ। 5 নম্বর এপিসোডে কি হয়েছিল সেটা আবার আমরা 5 নম্বর এপিসোডে জানার চেষ্টা করব। শেষ হয়ে গেল সিজন 2 এর এপিসোড নাম্বার 4। এপিসোড নাম্বার 5 খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম এবং আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনারা শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন আমাদের চ্যানেলকে, আমাদের গল্পগুলোকে। দ্য মেগাবক্স প্রাইম এবং দ্য মেগাবক্স এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তীতে এপিসোড নাম্বার 5-এ। আজকের মতো এতটুকুই, পরবর্তীতে কি হবে সেটা আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।